দেখো, বেসিক ইংলিশের ক্লাস আমি মোটামুটি টোটাল 8-9টা প্রোভাইড করব। অনেককে হয়তো লিঙ্ক টিঙ্ক দিয়েছিলাম, প্লে লিস্ট হয়তো দিয়েছিলাম, কেউ পেয়েছো বা পাওনি বা এরকম হতে পারে। দেখো, এইরকম এই যে বেসিক ইংলিশের ক্লাসটা ধরে ধরে এই জিনিসটা বছরে একবার দুবার করানো হয়। যাদের ভাগ্য ভালো থাকে তারা হচ্ছে লাইভ পেয়ে যায়, ঠিক আছে। যাদের ভাগ্য খারাপ থাকে, যাদের ভাগ্য আরো ভালো থাকে, তারা হচ্ছে রেকর্ডিং মানে ইয়ে পেয়ে যায়, রেকর্ডিং ভালো মানে পেয়ে যায় বা প্লে লিস্ট পেয়ে যায়। ধরো আরো ভালো হলে একসঙ্গে পেয়ে গেল, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয় যে লাইভ পরপর না করলে হয় না। মানে রেকর্ডিং নিয়ে বা লিঙ্ক নিয়ে কি হয়, নিজেদের দায়িত্ব থাকে না। ধর এইসব হয়তো জানা আছে, মানে এই জানা আছে আর দেখে কি করবো, এগুলো জানি। কিন্তু ওরই মধ্যে আহ অনেক কিছু জিনিস তাদের আবার অজানা থেকে যায়, বা ভালো লাগে না যে ধর ওই পরে দেখে নেবে, এরকম একটা ব্যাপার হয়। সেই কারণের জন্য আর একবার আমি পরপর পড়াচ্ছি। তার কারণ অনেকেরই দেখছি পরীক্ষা টরীক্ষা যখন নেওয়া হচ্ছে সেই জায়গাতে বেসিক জিনিসগুলো অনেকের দেখা যাচ্ছে ঠিকঠাক হচ্ছে না, মানে এখনো খামতি আছে। সেই কারণের জন্য পরপর আমি আর একবার করে দিচ্ছি। হতে পারে যে বেশ মানে স্টুডেন্ট যারা পুরোনো যারা আছে তারা করেছো, অনেক ক্যান্ডিডেট, যদি মনে হয় যে না ভুলে গেছো করতে পারো, বা হচ্ছে স্কিপ করতে পারো। তো দেখো যে ক্লাসিক মিসলেনিয়াস বা এসআই যাই হোক, রিপোর্ট রাইটিং একটা জিনিস থাকছে, রিপোর্ট রাইটিং থাকবে, প্রেসি রাইটিং থাকবে, তারপর হচ্ছে ট্রান্সলেশন। আর গ্রামার পার্ট যেটা সেটা হচ্ছে মিসলেনিয়াস এবং হচ্ছে এসআই দের থাকছে, তাই তো। এবার রিপোর্ট রাইটিং এর ব্যাপার আছে, যেমন মিসলেনিয়াস এর ক্ষেত্রে একটা রিপোর্ট রাইটিং এ আসবে 40 মার্কস, এসআই এর ক্ষেত্রে একটা রিপোর্ট রাইটিং এ 15 নম্বর থাকতে পারে বা 10 নম্বর থাকতে পারে, ক্লার্কশিপের ক্ষেত্রে 15 নম্বর থাকে। প্রেসি রাইটিং মিসলেনিয়াস এর ক্ষেত্রে 40 নম্বর থাকবে, তারপরে ক্লার্কশিপের ক্ষেত্রে 15 নম্বর, এসআই এর ক্ষেত্রে বা 10 নম্বর দেওয়া হয়। ট্রান্সলেশনের ক্ষেত্রে মিসলেনিয়াস 40 নম্বর, এসআইদের ক্ষেত্রে 20 নম্বর দিচ্ছে, বা আগে 15 নম্বর থাকতো, কিন্তু আবার হচ্ছে ক্লার্কশিপ হচ্ছে 20 নম্বর। যাই হোক, বিভিন্ন পরীক্ষা ওয়াইজ আমাদের কি করছে, এগুলো একটু ভ্যারি করছে। এবার দেখো যে রিপোর্ট বা প্রেসি ইংলিশটার ক্ষেত্রে আমার কি হচ্ছে যে মেন জিনিস কিছু যে ট্রান্সলেশন। কারণ একটা রিপোর্ট রাইটিং করবে, সেটার জন্য সেন্টেন্স স্ট্রাকচার শিখতে হবে, মানে ট্রান্সলেশন করতে হবে। একটা প্রেসি রাইটিং করবে, সেই প্রেসি ইংরেজির ক্ষেত্রে কি তুমি হয়তো প্রেসির মানেটা বুঝলে, যে প্রেসির মানেটা বুঝলেই তো আর হবে না, কারণ লিখতে যাচ্ছ তোমার দেখছো তুমি সেন্টেন্স স্ট্রাকচার করতে পারছো, তার মানে কি তোমার ট্রান্সলেশন। অর্থাৎ বলতে পারে যে ইংলিশের ক্ষেত্রে, ঠিক আছে, গ্রামার পার্টটা বাদ দিলে সবই হচ্ছে ট্রান্সলেশন। রিপোর্ট মুখস্থ যদি হুবহু কমন পেয়ে যায় তাহলে ভালো কথা, লিখতে পারলে। না তো তো তোমাকে ওই বাংলা ভেবে ভেবে ইংরেজিতে কনভার্ট করতে হবে, মানে ট্রান্সলেশন জানতে হবে। তাই যেন তেন প্রকারণে যাই হোক না কেন, যে সেন্টেন্স লেখার দক্ষতা নিজেকে অর্জন করতে হবে। আর সেই সেন্টেন্স লেখার দক্ষতা অর্জন যদি তুমি করতে যাও, তাহলে তোমাকে গ্রামারের কিছু কিছু জিনিস মানে জানতে হবে। যেমন 1 নম্বর হচ্ছে সবার প্রথমে টেন্স, যে একটা সেন্টেন্স পড়ে বুঝতে হবে যে কোন টেন্সে লেখা আছে। 2 নম্বর হচ্ছে পার্টস অফ স্পিচের ধারণা তোমার জানা জানা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপার জানতে হবে। 4 নম্বর হচ্ছে জিরান্ড পার্টিসিপাল ইনফিনিটিভের ব্যাপার জানতে হবে। 5 নম্বর হচ্ছে ক্লজ লিঙ্কারের ব্যবহার জানতে হবে। 6 নম্বর হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার করতে হবে। এই 6টা হচ্ছে মেন জিনিস সেন্টেন্স স্ট্রাকচার শেখার জন্য, সেন্টেন্স গঠন করার জন্য। সেই সঙ্গে আরো অন্যান্য অক্সিলারি জিনিস যেগুলো গ্রামার পার্টে সরাসরি চলে আসবে, মুখস্থ করা মানে মুখস্থ করতে হবে একরকম বলতে পারো, বা বুঝতেও হবে। যেমন ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ শিখলে কি হবে, সেন্টেন্সটা কর্তৃ বাচ্চে আছে, অ্যাক্টিভ না প্যাসিভ আছে, সেটা তোমাকে বুঝতে সাহায্য করবে। ন্যারেশন চেঞ্জ শিখলে পরে সেই সেন্টেন্সটা টেন্স কি হবে, টেন্সে অনেক তোমাকে হেল্প করবে। তারপর হচ্ছে ইডিয়ামস শিখতে পারো, ইডিয়ামস গুলো শিখলে পরে কি হচ্ছে, সেন্টেন্স স্ট্রাকচারের ইমপ্রুভমেন্ট আসবে। সিনোনিম অ্যান্টোনিম, এটাই তো আসল জিনিস, অর্থাৎ র মেটেরিয়াল সিনোনিম অ্যান্টোনিম। কারণ সেই শব্দটার বাংলাটার ইংরেজি কি হবে বা ইংরেজিটার বাংলা কি হবে, সেটা না জানা থাকলে লিখতে পারবে না। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কারেক্ট স্পেলিং, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, সেন্টেন্স এরর, সাফিক্স প্রিফিক্স, এই সমস্ত জিনিসগুলো সরাসরি গ্রামার পার্টে আসবে, বা হচ্ছে তোমার আহ, এই বেসিক ইংলিশের ক্ষেত্রে তোমাকে দেখবে কোনো না কোনো ভাবে ডাইরেক্ট বা হচ্ছে ইনডাইরেক্টলি তোমাকে হেল্প করছে।
তো দেখো যে সবার প্রথমে এই যে পার্টস অফ স্পিচ শিখবো নাকি টেন্স শিখবো, ঠিক আছে? এই দুটোর মধ্যে কনফিউশনে যদি বলো তাহলে হচ্ছে আমি সবার প্রথমে টেন্সটাকে শেখাই এগানোর জন্য, কারণ পার্টস অফ স্পিচ শিখতে গেলেও সেখানে যখন আমি সেন্টেন্স স্ট্রাকচার করাতে যাব তখন তো আবার টেন্সের ব্যবহার মানে টেন্সের নলেজটা লাগবে। তো সেই কারণে যদি আগে টেন্স করাবো দিয়ে পার্টস অফ স্পিচ করাবো। তো তো টেন্সটা করাবো। দেখো যে টেন্স কি জিনিস, টেন্সের আগে আমি প্রথমে যেটা আসছি সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাবজেক্ট। আর তার আগে আছে সাবজেক্ট ভার্ব অবজেক্টটা বলেনি। এর আগে একজনকে জিজ্ঞাসা করছিলে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট জিনিসটা কি বা কিছু। তো দেখো সাবজেক্ট, সাবজেক্ট মানে হচ্ছে কি কর্তা, অর্থাৎ বাক্যে যে কাজ করে, অর্থাৎ কে দিয়ে যদি প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাকে সাবজেক্ট বলা হয়। অবজেক্ট যেটা অবজেক্ট, অবজেক্ট মানে কি হয়েছে যে কর্ম, অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলা হয়, অবজেক্ট। আর ভার্ব, ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ, এটা হচ্ছে কাজ করা বোঝায়, এটা হচ্ছে কাজ করা বোঝায়। যেমন আমি যদি এরকম বলি যে অমল বাবু ছাত্রদের ইতিহাস শেখায়, অমল বাবু ছাত্রদের ইতিহাস শেখান। তাহলে এই যে সেন্টেন্সটা আছে, ঠিক আছে, অমলবাবু ছাত্রদের ইতিহাস শেখান, তাহলে কি হয়েছে, কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে সাবজেক্ট। মানে যখনই ট্রান্সলেশন করবে তখনই সবার প্রথমে যেটা কাজ হবে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে খুঁজে নেওয়া, তারপরে বাকি যেগুলো আছে আমি অন্যভাবে যুক্ত করব। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে, কি ছাত্রদের মানে অমলবাবু, এটা হচ্ছে আমার সাবজেক্ট। মানে অমলবাবু আছে, অমলবাবু লিখতে পারবো, আছে মিস্টার অমল। এরপর ভার্ব খুঁজবে, ভার্ব মানে কি, সেটা হচ্ছে শেখানো, শেখানোটা হচ্ছে ভার্ব। তাহলে অমলবাবু ছাত্রদের ইতিহাস শেখান মানে নর্মালি প্রেজেন্ট ইনডিফিনাইট বলছি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের কি হবে, টিচ মানে হচ্ছে শেখানো, তাই কি হবে যে টিচ হবে। তাই অমলবাবু টিচ, কি শেখান। এবার দেখো এখানে অবজেক্ট লেখা আছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। তাহলে এক নম্বর হচ্ছে অমলবাবু ছাত্রদের কি শেখান, ইতিহাস, হিস্টোরি, এটাও কিন্তু হচ্ছে একটা অবজেক্ট, ইতিহাস। আবার হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করলে বলেছে, মানে অমলবাবু কাদের ইতিহাস শেখান, মানে কাকে, কাকের বহুবচন হচ্ছে কাদের, তাই অমলবাবু কাদের ইতিহাস শেখান, তাহলে যে ছাত্রদের, এটা হচ্ছে কি একটা হচ্ছে অবজেক্ট। তার মানে একটা সেন্টেন্সে কি হতে পারে যে একাধিক অবজেক্ট থাকতে পারে, একাধিক অবজেক্ট থাকতে পারে। তো অমলবাবু টিচেস হিস্টোরি টু দা স্টুডেন্টস, ছাত্রদের, ঠিক আছে, টু দা স্টুডেন্টস। তাহলে এই সাবজেক্ট ভার্ব অবজেক্টের ব্যাপারটা বুঝলে, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্টের ব্যাপারটা বুঝলে, তো সবার প্রথমে সব সেন্টেন্সে আমাকে কি করতে হবে, যে ওই সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাকে খুঁজে নিতে হবে, দিয়ে ট্রান্সলেশন করতে। তো ওটার আগে আমি যেটা আসছি অক্সিলারি ভার্ব বা হচ্ছে কি সাহায্যকারী ভার্ব বা হচ্ছে সাহায্যকারী ভার্ব। মানে মেন ভার্ব যেগুলো সেগুলো হচ্ছে পড়া, খাওয়া, যাওয়া, আসা, হাসা, খেলা। এবং এইগুলো ছাড়া কি হয় যে কিছু কিছু ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হয়। তো দেখো যে সাহায্যকারী ভার্ব কোনগুলো, যেমন হচ্ছে অ্যাম, ঠিক আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। যেমন দেখো যে অ্যাম, যেটা দেখা আছে অ্যাম, মাইক বন্ধ করো, মাইক বন্ধ করো। দেখো অ্যাম, অ্যাম মানে কি, অ্যাম মানে হচ্ছে হই, হই অর্থে ব্যবহার করা হয়। যেমন যে আমি একজন জেলে, আমি একজন জেলে, এই যে বাক্যটা লেখা আছে দেখো এখানে ক্রিয়াপদ উহ্য আছে, বা এটা জেনে রাখতে পারো যে বাংলায় ক্রিয়াপদ উহ্য থাকতে পারে, বাংলায় ক্রিয়াপদ উহ্য থাকতে পারে। যে আমি হই একজন জেলে এটা বলে না, আমি একজন জেলে। তার মানে তোমাকে এখানেই বুঝে নিতে হবে যে অ্যাম কথাটা আছে, যে আই অ্যাম এ ফিশারম্যান, আই অ্যাম এ ফিশারম্যান, আমি একজন জেলে। ইজ, ইজ মানে কি, ইজ হচ্ছে অর্থাৎ হয় অর্থে ব্যবহার করা হয়, হয়। এই যে লোকটি সৎ, লোকটি সৎ, তার মানে কি যে লোকটি হয় সৎ, লোকটি হয় সৎ। দ্য ম্যান ইজ অনেস্ট, দ্য ম্যান ইজ অনেস্ট।
আর আর হচ্ছে কি, আর মানে হচ্ছে হয়, এই হয়টা কি হবে, প্লুরাল ফর্ম অর্থে ব্যবহার করা হবে, অর্থাৎ বহুবচন অর্থে। যেমন তারা পরিযায়ী শ্রমিক, তার মানে কি তারা হয় পরিযায়ী শ্রমিক, অর্থাৎ দে আর মাইগ্রান্ট, পরিযায়ী পরিযায়ী কি বলা হয়, মাইগ্রান্ট, তাহলে দে আর মাইগ্রান্ট ওয়ার্কার্স। ঠিক আছে, দে আর মাইগ্রান্ট ওয়ার্কার্স। এবার কি আছে দেখো, যে হ্যাজ হ্যাভ হ্যাড। ঠিক আছে, হ্যাজ হ্যাজ মানে হচ্ছে আছে। ঠিক আছে, হ্যাজ মানে হচ্ছে আছে। এটা সাধারণত কি করা হয়, যে যেগুলো সিঙ্গুলার, সিঙ্গুলারের পরে বসে। হ্যাভ হ্যাভ মানে হচ্ছে আছে, কিন্তু কি হচ্ছে, আই ইউ, আই ইউ এবং হচ্ছে প্লুরাল, অর্থাৎ নর্মালি প্লুরাল পরে হয়, কিন্তু আই এবং ইউ যদি থাকে, আই হ্যাভ তারপর হচ্ছে ইউ হ্যাভ হয়। আর হ্যাড হ্যাড মানে হচ্ছে ছিল, পাস্টে ব্যবহার ব্যবহার করা হয়। তো এটা কি জিনিস, যে আমি থেকে আসছে, বাংলায় কি হচ্ছে চেঞ্জ হয়ে, যেমন আমি থেকে আমার, তুমি থেকে তোমার, সে থেকে তার, তারা থেকে তাদের, আমরা থেকে আমাদের। অর্থাৎ যখন তাহলে বলবো যে আমার আছে, তাহলে কোথা থেকে আসছে আমার কথাটা, আমি থেকে আসছে, তাহলে আমার আছে মানে কি, আই হ্যাভ। তোমার আছে মানে কি হবে, ইউ হ্যাভ। তার আছে মানে কি হবে, হি হ্যাজ। এই ব্যাপারটা বুঝে নিতে হবে। তাই দেখো, যে যেমন আছে এখানে, যে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর হওয়ার আমার স্বপ্ন আছে। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর হওয়ার আমার স্বপ্ন আছে। এক নম্বর তো সেন্টেন্সটা এইভাবে করতেই পারি, ঠিক আছে, এইভাবে পড়া যাবে, যে আই স্যার ওয়ান্ট টু বিকাম, মানে আমি হতে চাই। কেউ যদি এইভাবে পড়ো, আমি এখানে ট্রান্সলেশনের ব্যাপারটা শুধু আসছি না, হ্যাভ হ্যাজ বা এই জিনিস প্রয়োগ, অ্যাপ্লিকেশন প্রয়োগের কথাটা বলছি। কেউ যদি নর্মালি এরকম পড়ো, যে আই ওয়ান্ট টু বি এ সাব ইন্সপেক্টর, ঠিক আছে, যে আমি একজন সাব ইন্সপেক্টর হতে চাই, আই ওয়ান্ট টু বি এ সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ করতে পারো, অসুবিধা নেই, হতে চাই। আর যদি হ্যাভ হ্যাজ এর প্রয়োগটা করো, তাহলে কি করবো দেখো, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর হওয়ার আমার স্বপ্ন আছে। বেশ কিছু ক্যান্ডিডেটদের অসুবিধাটা কি হয়, অসুবিধা হয় তারা যখন ট্রান্সলেশন করে, এই প্রথম লাইন মানে প্রথম পার্টটুকু পড়বে আর ইংরেজি করার চেষ্টা করবে, কিন্তু তা নয়, আমাকে প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বুঝে নিতে হবে, সেইভাবে করতে হবে। তার মানে কি আছে, এইভাবে তোমাকে ভাবতে হবে, যে আমার আছে একটি স্বপ্ন। ঠিক আছে, আমার আছে একটি স্বপ্ন। স্যার তাহলে কি হবে, যে আই হ্যাভ, আই হ্যাভ এ ড্রিম, এ ড্রিম হবে। হ্যাঁ, তাহলে আই হ্যাভ এ ড্রিম, হ্যাঁ, আই হ্যাভ এ ড্রিম, আমার আছে একটা স্বপ্ন। হওয়া মানে কি, টু বিকাম, টু তাহলে আই বিকাম। হ্যাভ এ ড্রিম টু বিকাম, টু বিকাম সাব ইন্সপেক্টর, টু বিকাম সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এবার এই স্বপ্ন আছে মানে যে তোমাকে ওইটা নিতে হবে, যে মানে আই ওয়ান্ট টু বি এ বললেও সে একই জিনিস, ঠিক আছে, আই ওয়ান্ট টু বি এ হতে চাই মানেও সে স্বপ্নই আছে। তবে ট্রান্সলেশন মানে শুধু হুবহু সেই ব্যাপারটা নয়, ঠিক আছে, মানে বুঝে নিতে হবে, এইভাবে তোমাকে করতে হবে। যে বিট্টুর একটি আকর্ষণীয় খেলনা গাড়ি আছে, বিট্টুর একটি আকর্ষণীয় খেলনা গাড়ি আছে, তার মানে কি করবো, বিট্টুর আছে, তাহলে বিট্টুর আছে কি হবে, বিট্টু হ্যাজ, বিট্টু হ্যাজ একটি আকর্ষণীয় খেলনা গাড়ি, তাহলে বিট্টু হ্যাজ অ্যান, আকর্ষণীয় কি বলবো, অ্যাট্রাকটিভ, অ্যান অ্যাট্রাকটিভ টয় কার। ঠিক আছে, টয় কার। পরে কি আছে, তাদের একটি বিশাল বড় বাগান আছে, তাদের একটি বিশাল বড় বাগান আছে, তার মানে কি তাদের আছে একটি বাগান, এই তাদের আছে, তাহলে তাদের আছে কি হবে, দে দে হ্যাভ হবে। হ্যাভ, তাহলে দে হ্যাভ এ বি, গার্ডেন, এ এ বিগ গার্ডেন। হুম, দে হ্যাভ এ বিগ গার্ডেন। বিশাল বড় লেখা আছে, ভেরি লাগাও, দে হ্যাভ এ ভেরি বিগ গার্ডেন। তোমার প্রতি আমার একটা আস্থা ছিল, তোমার প্রতি আমার একটা আস্থা ছিল, তার মানে কি আমার ছিল আস্থা তোমার প্রতি, আমার ছিল আস্থা, আমার ছিল একটা আস্থা তোমার প্রতি, তাহলে কি হবে, হ্যাড আই হ্যাড ট্রাস্ট বলতে পারো, বা আই হ্যাড রিলায়েন্স, রিলায়েন্স মানে হচ্ছে আস্থা। ঠিক আছে, তো যে আই হ্যাড
এ ট্রাস্ট ইন ইউ। বা রিলায়েন্স যদি করো, রিলায়েন্স টু করতে পারো, আই হ্যাড রিলায়েন্স টু ইউ। বা এই জায়গাটা এইভাবে আমি মানে এই জিনিসটা হ্যাভ হ্যাজ হ্যাড এর প্রয়োগ দেখালাম বলে, এবার ধরো এরকম মনে পড়ছে না, তখন কি করতে পারে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, এটাও করতে পারে যে আই বিলিভ ইউ। ঠিক আছে, আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, অবশ্যই করা যাবে। স্যার ফেইথও তো বলতে পারি। হুম, ফেথ ফেথ হ্যাঁ, ফেথ হবে, হ্যাঁ, আই হ্যাড ফেথ ইন ইউ। আবার বিলিভটার নাউন যেটা হয় বিলিভ, ঠিক আছে, মানে আই হ্যাড এ বিলিভ ইন ইউ, এটাও করতে পারো। তো দেখো যে এবার হচ্ছে পার্সাল মানে টেন্সে ঢুকবো, তার আগে হচ্ছে আচ্ছা, আমি আরো কয়েকটা হচ্ছে এরকম কিছু ট্রান্সলেশন এখান থেকে করে নিচ্ছি। যেমন হচ্ছে দেখো যে প্রতাপবাবু ভীষণ অদ্ভুত মানুষ, প্রতাপবাবু ভীষণ অদ্ভুত মানুষ। তো কি বলবো যে মিস্টার প্রতাপ হয় ইজ এ স্ট্রেঞ্জার ম্যান হবে? কি ইজ এ স্ট্রেঞ্জার ম্যান। স্ট্রেঞ্জার। তারপরে মিস্টার প্রতাপ ইজ এ ভেরি স্ট্রেঞ্জ পার্সন বলতে পারো, ঠিক আছে, স্ট্রেঞ্জ পার্সন, স্ট্রেঞ্জ পার্সন। বা আর একটা ওয়ার্ড আছে অদ্ভুত, সেটা হচ্ছে কুইয়ার, ঠিক আছে, কুইয়ার মানে হচ্ছে অদ্ভুত হয়। আর আমি খুব চাপা স্বভাবের, আমি খুব চাপা স্বভাবের, তার মানে কি আমি হই খুব চাপা, তাই তো, আই অ্যাম, আমি হই খুব চাপা, মানে আই অ্যাম ভেরি, আই অ্যাম ভেরি। এই যে চাপা স্বভাবের যেটা আছে সেটা কি হবে, মৌন, যেটাকে বলা হয় চাপা স্বভাবের মানে হচ্ছে কি মৌন, মানে যে কথা কম বলে। তো কি বলবো যে আই অ্যাম ভেরি রিজার্ভড, RESERVED, রিজার্ভড বা ট্যাকিটুর। এবার ধরো মনে পড়ছিল তোমার এই জিনিসটা, তার মানে কি আমি বেশি কথা বলি না, তাহলে এরকম করতে পারো, ধরো টকেটিভ, টকেটিভ মানে কি, টকেটিভ মানে হচ্ছে বাচাল, যারা বেশি কথা বলে, তাই তো, তাহলে কি করবে যে আই অ্যাম নট এ টকেটিভ, ঠিক আছে, আই অ্যাম নট এ টকেটিভ, তার মানে আমি চাপা স্বভাবের। তো ট্রান্সলেশন বিভিন্ন ভাবে অনেক ভাবে করা যায়। আমি একজন দক্ষ ইঞ্জিনিয়ার, তার মানে কি আমি হই একজন দক্ষ ইঞ্জিনিয়ার, আই অ্যাম এ, দক্ষ ইংরেজি কি, দক্ষ ইংরেজি অনেক আছে, স্কিলড, এক্সপিরিয়েন্সড, অ্যাডেপ্ট। তাহলে আই অ্যাম এ স্কিল যদি লেখো তাহলে আই অ্যাম এ স্কিলড ইঞ্জিনিয়ার। যদি এক্সপিরিয়েন্স লাগা আই অ্যাম অ্যান এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার। লোকটি একজন অসভ্য, তার মানে কি লোকটি হয় একজন অসভ্য, তাহলে দ্য ম্যান ইজ বারবেরিয়ান, দ্য ম্যান ইজ বারবেরিয়ান। বা অসভ্য আর কি বলতে পারো, আনসিভিলাইজড। কৃষি ভারতের জাতীয় আয়ের একটি বড় উৎস, কৃষি ভারতের জাতীয় আয়ের একটি বড় উৎস। তার মানে কি কৃষি ভারতের জাতীয় একটি বড় উৎস, তার মানে কৃষি। এগ্রিকালচার ইজ। হ্যাঁ বলো বলো, চেষ্টা করো বলো। আমাকে বুঝে নিতে হবে যে কৃষি ভারতের জাতীয় আয়ের একটি বড় উৎস, তার মানে কি কৃষি হয় একটি বড় উৎস, এইভাবে সাজাতে হবে, কৃষি হয় একটি বড় উৎস। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে কৃষি, মানে হচ্ছে এগ্রিকালচার, যে কৃষি হয় তার মানে এগ্রিকালচার একটি বড় উৎস, মানে ইজ এ মেজর সোর্স। ঠিক আছে, এখানে এই বড় বলতে মেজর করাটা বেশি ভালো, যে এগ্রিকালচার ইজ এ মেজর সোর্স, মেজর সোর্স। দেখো বাংলায় যেখানে লেখা আছে জাতীয় আয়ের একটি বড় উৎস, অর্থাৎ এর বিভক্তি দিয়ে যখন থাকবে পরেরটা আগে আসবে, মানে একটি বড় উৎস জাতীয় আয়। তো ইংরেজিতে যখন পড়ছে তখন কি হচ্ছে, বাংলাটা আগে এলো, মানে এগ্রিকালচারের যে মেজর সোর্স জাতীয় আয়ের, মানে অফ ন্যাশনাল ইনকাম, অফ ন্যাশনাল ইনকাম, অফ ন্যাশনাল ইনকাম। ভারতের মানে অফ ইন্ডিয়া, অফ ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া। গঙ্গা ভারতের একটি পবিত্র নদী, মানে দ্য গ্যাঞ্জেস, দ্য গ্যাঞ্জেস
ইজ এ স্যাক্রিড রিভার। স্যাক্রিড রিভার বা হোলি রিভার। হলিয়েস্ট করলে হয় না? হ্যাঁ, ওই তো হলিয়েস্ট রিভার। অফ ইন্ডিয়া। তো যাই হোক এরকম করে দেওয়া আছে। তোমাদেরকে একটা ধরছি আমি, দিয়ে বাকি এগুলো ছেড়ে দেবো। ধরো এটা বলে যে গান্ধীজি ছিলেন অহিংসার পূজারী, এটা কি হবে? গান্ধীজি ছিলেন অহিংসার পূজারী। Sir, Gandhiji was a worshipper of non-violent. গান্ধীজি Gandhiji was a worshipper of non-violent. হ্যাঁ, তাহলে গান্ধীজি ওয়াজ পূজারী। পূজারীকে কি বলা, এখানে যে পূজারী বলা আছে মানে ওই যারা পুরোহিত পূজারী বলা হচ্ছে না, ঠিক আছে? মানে যেমন বলা হয় ভালোবাসার পূজারী, ঠিক আছে, সত্যের পূজারী, সেরকম উপাসক। তাই সেই হিসেবে ওয়ার্শিপার বলা হয় যে গান্ধীজি ওয়াজ দ্য ওয়ার্শিপার অফ, গান্ধীজি ওয়াজ দ্য ওয়ার্শিপার অফ নন ভায়োলেন্স, নন ভায়োলেন্স। ডিভোটি লেখা যায় ওরশিপারের জায়গায়? ডিভোটি, হ্যাঁ করতে পারো। স্যার একটু আপনাকে একটা কথা বলবো, হবে? হ্যাঁ দেখো, যখন দুটো এর আসছে মানে একটা হচ্ছে ভারতের জাতীয় আয়ের, হয়তো এর একবার বলেছিলাম নাকি যখন করাই, যে দুটো ব্যাপার আছে ভারতের জাতীয় আয়ের, এই জায়গাটা বোঝো যে ভারতের জাতীয় আয়ের, তার মানে কি আছে, দুটো এর আছে এখানে। তাহলে যখন আমি ইংরেজিতে করছি তখন আই থেকে আসবো, তাহলে আই মানে কি, যে ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়। তাহলে কি হয়েছে যে ন্যাশনাল ইনকাম। আচ্ছা, এখানে মেজর সোর্স ছিল, মানে মেজর সোর্স অফ ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া, ভারতের জাতীয় আয়। এবার তুমি যদি দুবার অফ না করতে চাও, আর একটা তো অ্যাপোস্ট্রফি দিয়ে কি করা হয়, এর করা হয়, যেমন মাই ফাদার্স নেম ইজ, ওটাকে কি বলে, দ্য নেম অফ মাই ফাদার ইজ। তো সেই কারণে দুবার যদি অফ না লাগাতে চাও, দুবার অফ লিখতে হয়তো কেমন একটু শুনতে লাগছে, তো সেই জায়গাতে করে দিতে পারো যে মেজর সোর্স অফ ইন্ডিয়াস ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, মানে এই ভারতের বোঝাবার জন্য আমি অ্যাপোস্ট্রফি দিয়ে করছি, সেটা হচ্ছে ইন্ডিয়াস ন্যাশনাল ইনকাম, যে ভারতের জাতীয় আয়। তো দুটো এর যখন এরকম থাকবে দুবার পর পর, এখানে যেমন দুটো পর পর অফ হলো, যে ইজ এ মেজর সোর্স অফ ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া, ঠিক আছে, দুবার অফ না দিয়ে তুমি এটাকে অফ ইন্ডিয়াস ন্যাশনাল ইনকাম বলে দিতে পারো। এবার দেখো যে আমরা টেন্সে ঢুকছি, ঠিক আছে, মানে টেন্সে ঢুকবো। টেন্সে ঢোকার আগে পার্সনের ব্যাপারটা আলোচনা করে দিই, যে ফার্স্ট পার্সন মানে কি আমি, আমরা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি হচ্ছে, যে তুমি, তোমরা। আর থার্ড পার্সন হচ্ছে বাকি যেগুলো আছে, হি বা সি, তারপর হচ্ছে দে, ঠিক আছে, রোহিত, নাম, যে কোনো যা কিছু বোঝায় সবগুলো হচ্ছে কি থার্ড পার্সন। তো যেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট কাকে বলা হয়, যে বর্তমান কালে সাধারণ ঘটনা বা হচ্ছে চিরন্তন সত্য, যেগুলো ইউনিভার্সাল ট্রুথ বলা হয়, বা যেগুলো অর্ডিনারি সাধারণ ঘটনা, সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। তো এটার ক্ষেত্রে স্পেশাল কেস কি হয়, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এবং এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, থার্ড সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের শেষে ইয়েস বা ইয়েস বসে, ভার্বের শেষে ইয়েস বা ইয়েস বসে। তাহলে দেখো যে তারা মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে, তারা মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে, তার মানে কি সাবজেক্ট হচ্ছে কি দে, ভার্ব কোনটা, সেটা হচ্ছে খেলে মানে হচ্ছে প্লে, তাহলে দে প্লে ক্রিকেট এভরিডে, দে প্লে ক্রিকেট এভরিডে ইন দ্য ফিল্ড। এবার যদি বলি তারা কি মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে, তাহলে দেখো যে প্রেজেন্ট ইনডিফিনাইটে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই তো, শুধু হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট।
তাই এই কারণের জন্য যখন প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে আমি ইন্টারোগেটিভ করব বা নেগেটিভ করব, তখন কাকে স্মরণ করব? তখন ডু বা ডাজকে স্মরণ করব। যদি দেখি ভার্বের শেষে ইয়েস বা ইয়েস থাকছে তাহলে ডাজ হবে, আদারওয়াইজ ডু হবে। তাহলে তারা কি মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে, মানে আমার অক্সিলারি ভার্ব, যখন আমি ইন্টারোগেটিভ হয় তখন কি হয়, ভার্ব আগে আসে, তাহলে এখানে তো ভার্ব বলতে মানে অক্সিলারি ভার্ব আগে আসে, তাহলে অক্সিলারি ভার্ব বলতে এখানে ডু। তাই কি হবে যে ডু দে প্লে ক্রিকেট, ডু দে প্লে ক্রিকেট এভরিডে। আমি এখানে পুরোটা অ্যাড করছি না, এভরিডে ইন দ্য ফিল্ড। এবার হচ্ছে তারা মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে না, নেগেটিভ করছি, খেলে না, না অর্থে করছি। তাহলে কি হচ্ছে যে দে ডু নট প্লে, দে ডু নট প্লে ক্রিকেট। এবার আর একটা ফরম্যাট যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভের ইন্টারোগেটিভ, মানে তারা কি মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে না। এই দুটোর মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে তারা মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে না, মানে এটা না অর্থে বলছি, মানে ধরো কি একটা লোক জিজ্ঞাসা করছে যে এখানে তো বাচ্চারা ক্রিকেট খেলে না, তাই বলে তো বলে, না তারা প্রতিদিন মাঠে ক্রিকেট খেলে না। মানে কি প্রতিদিন তারা খেলতে আসে না, হয়তো মাঝে সাঝে আসে, বা হয়তো দেখা গেলো যে সপ্তাহে 3-4 দিন খেলে, এরকম হতে পারে। আর এই যে কথাটা বলা হয়েছে তারা কি মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে না, এই কথাটার মানে কি, তার মানে তারা মাঠে ক্রিকেট খেলে, এটাই বলতে চাইছে। তো এই দুটো সিনসের ব্যাপারটাকে আমাকে পার্থক্যটা বুঝতে হবে। তাহলে এইরকম ধরনের যদি হয় যে তারা কি মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে না, তাহলে কি হচ্ছে, আমার এই যে অবজেক্টগুলো do আগে not আসছে এখান থেকে, তার মানে হচ্ছে ডু দে নট, ডু দে নট প্লে ক্রিকেট এভরিডে ইন দ্য ফিল্ড। এবার অনেকের ক্ষেত্রে এই জিনিসটা আসতে পারে যে দাদা ডু দে নট হবে নাকি ডু নট দে হবে, ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে কনফিউশন হতে পারে। সেটার জন্যই বলে রাখি যে এখানে দে যে কথাটা আছে, দে নাউন নাকি প্রোনাউন, এই জিনিসটা আগে মাথায় রাখতে হবে। তো নাউনের পরিবর্তে যেগুলো বসে সেগুলোকে আমরা প্রোনাউন বলি। তাই প্রোনাউন যদি থাকে তাহলে হচ্ছে প্রোনাউনের পরে নট, প্রোনাউনের পরে নট। আর নাউন যদি থাকে নাউনের আগে নট হবে। সেই জন্য দেখো আর একটা এক্সাম্পল তুলে নিয়েছি পরেরটাই, সেটা কি আছে যে মালিনী চায়ের তুলনায় কফি পছন্দ করে, মালিনী স্যার চায়ের এখানে তুলনায় প্রোনাউন কফি বললেন যে পছন্দ করে। ডেটাকে, তাহলে হ্যাঁ এটা ঠিক, যে হচ্ছে যদি কেউ ডোন্ট করে, ঠিক আছে, হ্যাভেন্ট করে, হ্যাজেন্ট করে, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে করা যায়, কিন্তু সেটা রাইটিং স্কিলের ক্ষেত্রে চলে না, ডেসক্রিপটিভ রাইটিং স্কিলের ক্ষেত্রে চলে না। সেটা হচ্ছে কমিউনিকেশন যখন আমরা করি, স্পোকেন ইংলিশ করি, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ওটা চলে। এমনিতেও নর্মালি যখন তোমরা ডেসক্রিপটিভ রাইটিং লিখছো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে, তখন ক্যান নট এইভাবেই লিখবে, ঠিক আছে, কান্ট এইভাবে লিখবে না। এটা হচ্ছে আমরা তাড়াতাড়ি বলার জন্য, ঠিক আছে, তাড়াতাড়ি বলার জন্য ইউজ করে থাকি, যে কান্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট, আরেন্ট, সংক্ষেপে বলার জন্য, ঠিক আছে। আর যদি কেউ ওটা লিখে দেয় যে ডোন্ট দে প্লে ক্রিকেট, অবশ্যই করা যায়। এবং সেটা তার কম্পিটিটিভ বা হচ্ছে পিওর ইংলিশ গ্রামারের ক্ষেত্রে সেই ব্যবহারটা করবেন বলে অনেক সময় ডব্লিউবিসিএস এরকম একটা কোশ্চেনও দিয়েছিল একবার, যে ডু দে নট, ডু নট দে, এইভাবে লেখা ছিল, কিন্তু কোনো অপশানেই ডোন্ট কথাটা এরকম ভাবে দেওয়া ছিল, মানে ওটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করা হয় বা শর্টে ব্যবহার করা হয়। মালিনী চায়ের তুলনায় কফি পছন্দ করে, তাহলে দেখো প্রথমত এখানে অনেক কটা জিনিস বলবো। এক নম্বর হচ্ছে মালিনী হচ্ছে নাউন, মানে নাম বোঝাচ্ছে, এবং হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস বা ইয়েস বসবে। এবার দেখো তুলনায় কফি পছন্দ করে, তুলনায় কফি মানে পছন্দ করা, এই ক্ষেত্রে একটা যেটা ওয়ার্ড আছে সেটাকে কি বলা হয়, প্রেফার করা, ঠিক আছে। প্রেফার মানেই হচ্ছে কম্পেয়ার করা কোন একটা জিনিসের তুলনায়। এবং প্রেফার যখনই হবে, প্রেফার জুনিয়র সিনিয়র ইনফিরিয়র, তখনই তারপরে প্রিপোজিশন কি বসবে, টু বসবে। তাহলে মালিনী কি করবো, যে মালিনী প্রেফার্স, মালিনী প্রেফার্স মানেই কিন্তু তুলনায়, আর কম্পারিজন বা দেয়ান ফ্যান কিছু লাগাতে হবে না তোমার। তাহলে কি হয়েছে, মালিনী প্রেফার্স চায়ের তুলনায় কফি, মানে মালিনী প্রেফার্স চায়ের তুলনায় কফি, মানে কোনটাকে বেশি পছন্দ করছে, কফিকে বেশি প্রেফার করছে। তাই মালিনী প্রেফার্স কফি টু টি, টু টি।
তাহলে দেখো এই প্রেফার ওয়ার্ডটার পরে কিন্তু কি হচ্ছে, দুটো নাউনের সঙ্গেই কম্পেয়ার বোঝাবে। ঠিক আছে, নাউনের সঙ্গেই কম্পেয়ার বোঝাবে। মানে যদি বলি যে আমি লেখার তুলনায় পড়া পছন্দ করি, ঠিক আছে, আমি লেখার তুলনায় পড়া পছন্দ করি, তাহলে কি হবে, আই প্রেফার্স রিডিং। ঠিক আছে, আই প্রেফার্স রিডিং টু রাইটিং। ধরো এখানে কি করতে পারে, যে এরর কারেকশনের ক্ষেত্রে হয়তো বলে আই প্রেফার্স রিড টু রাইট, এরকম থাকতে পারে, থাকলো তাহলে সেটা ভুল। আই কারণ রিড যদি থাকে, রিড টু রাইট, রিড রাইট মানে কি, এটা হচ্ছে ভার্ব। তো এই যে কম্পারিজন, তুলনাটা বোঝাবে, সেটা নাউনের মধ্যে তুলনাটা বোঝাবে, যে চায়ের তুলনায় কফি পছন্দ। তাই মনে রাখতে হবে যে অন্য অ্যাপ্লিকেশন যখন দেবে প্রেফার দিয়ে, এই তারপরে যেটা হবে সেটা হচ্ছে দুটো নাউন হবে, ভার্ব যেন না হয়। এবার এটা একটা কেস হলো। আর এই জিনিস কি, যখন নেগেটিভ করছি যে মালিনী চায়ের তুলনায় কফি পছন্দ করে না, তার মানে কি হচ্ছে, এখানে ভার্বের শেষে এস বাই এস হয়েছে, মানে কাকে স্মরণ করব, ডাজ কে স্মরণ করব। তাহলে কি হবে, যে মালিনী ডাজ নট প্রেফার। এবার ডাজ নট যেহেতু আমি দিয়ে দিলাম, সেই কারণে যেন আবার আর প্রেফার্স হবে না, মালিনী ডাজ নট এবার প্রেফার হবে। তাহলে মালিনী ডাজ নট প্রেফার কফি টু টি। মালিনী কি চায়ের তুলনায় কফি পছন্দ করে, জিজ্ঞাসা করছি, তাহলে ডাজ আগে আসবে। তাহলে হচ্ছে ডাজ মালিনী প্রেফার কফি টু টি। এবার আছে মালিনী কি চায়ের তুলনায় কফি পছন্দ করে না, তাহলে মালিনী কি হচ্ছে, নাউন বোঝাচ্ছে, নাউনের কি বলেছে, আগে নট বসবে, তার মানে ডাজ নট একসঙ্গে বসে যাবে, যে ডাজ নট মালিনী প্রেফার কফি টু টি। তাহলে দুটো অ্যাপ্লিকেশন দুটো